জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগদ চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। ইসরায়েলে মিসাইল হামলা শুরু করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি কর্পসের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তেহরান থেকে পরপর শত শত মিসাইল ছুড়ে ইরানের সেনাবাহিনী। রাজধানী তেল আবিবের আকাশে মিসাইল উড়ে যেতে দেখা গেছে বলেও জানানো হচ্ছে। ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে এরই মধ্যে বাসিন্দাদের ঘরে ফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন বাহিনীকে ইরানি মিসাইল ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েল লেবাননের সীমিতভাবে স্থল অভিযান শুরুর দিন ইরান এই অতর্কিত হামলা চালালো। এর আগে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন দেবরাজ দেব। দেবরাজ, সালাম মুর্শেদীকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাকে এখন কোথায় নেওয়া হবে? ধন্যবাদ সাকিব। আমরা এই মুহূর্তে আছি ডিবি কার্যালয়ে। আপনি বলছিলেন আসলে সাবেক সংসদ সদস্য, খুলনা ৪ আসনের সাবেক এই সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে ডিবি কার্যালয়ে আটক করে আনা হয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। সাবেক এই সংসদ সদস্য এবং সেই সাথে সাবেক জনপ্রিয় এই ফুটবলারকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে ২০২২ সালের ফুলতলায় একটি হত্যা মামলায়, এবং সেই মামলাতেই আসলে মূলত আটক করা হয়েছে এবং আগামীকাল তাকে হয়তো আদালতে তোলা হবে। রিমান্ডের আবেদন করবে পুলিশ এবং সেখান থেকে আসলে কয়দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং তথ্য সংগ্রহ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার কথাই কিন্তু আমাদের ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে। আমি একটু যদি বলে রাখি, উনি কিন্তু ২০১৮ সালের খুলনা ৪ আসনে উপনির্বাচনের মাধ্যমে কিন্তু সংসদ সদস্য হন এবং ২০২৪-এর ৭ জানুয়ারি নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়। এছাড়া ২০০৮ সাল থেকে তিনি বাফুফের অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে এসেছেন এবং ৫ আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু তিনি তার পদ থেকে পদত্যাগ করেন এবং সেই সাথে তিনি একজন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী হিসেবে বিজিএমইএ অর্থাৎ তৈরি পোশাক খাতের যে ব্যবসায়িক সংগঠন, সেই সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং বাফুফেতে দায়িত্ব থাকাকালীন তার নামে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের কথা উঠে এসেছে। তো ডিবি কার্যালয় থেকে আমাদের যেটি জানানো হয়েছে, ২০২২ সালের এই ফুলতলার হত্যা মামলার সাথে সাথে আসলে আরও কোন ধরনের আসলে যে দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আসলে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখার কথা কিন্তু আমাদের জানিয়েছে। তো এখন আসলে অপেক্ষায় আমরা দেখতে পেয়েছি যে গত ৫ আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ বড় নেতা মন্ত্রীরা কিন্তু আসলে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় আসলে গ্রেপ্তার হয়েছে বিভিন্ন সময়ে এবং তবে আব্দুস সালাম মুর্শেদীর নামে এখন পর্যন্ত এই যে আপনার ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে যে নিহত ব্যক্তিরা রয়েছেন তাদের কোনো মামলায় কিন্তু তাকে আসলে গ্রেপ্তার করা হয়নি এবং তার নামে এই ধরনের আসলে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তো যেটি বলছিলাম, ২০২২ সালের আসলে ফুলতলা সেই হত্যা মামলার থেকেই কিন্তু তাকে মূলত আটক করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে কালকে আদালতে তোলা হবে এবং পরবর্তী আসলে সংবাদে আসলে আগামীকালে জানা যাবে আসলে কতদিনের রিমান্ড আসলে আদালত মঞ্জুর করে। সাকিব। সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবরাজ দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ ফান্ডে মোট সংগ্রহ হয়েছে ১১,৬৯,০০,০০০ টাকা। এর মধ্যে খরচ হয়েছে ১,৭৮,০০,০০০। উদ্বৃত্ত প্রায় ১০ কোটি টাকার মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়া ৮ কোটি টাকা আর বাকিটা ব্যয় হবে উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে ব্যয় হবে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ১১,৬৯,৪২,৪২০ টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় ৭৮ লাখ টাকা, ৭৮,৫৭,২১৬ টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল ৯৯,৪৪,৩৬৯ টাকা। ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি, তারা ক্যাশ রিসিভ করেছিল
9,85,15,725 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা। গতকাল অনুযায়ী তাদের যে টোটাল ফান্ড আছে সেটা আছে 9,91,51,213 টাকা। ফিল্ড অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে নির্ধারণ করতে হয় যে আমার কোন এলাকায় কয় টাকা খরচ করতে হবে, কোন বাড়ির জন্য কয় টাকা খরচ করতে হবে। এই সময়টার মধ্যে ফিল্ড অ্যাসেসমেন্টটা আমাদের সম্পূর্ণ হয়েছে এবং সরকার সেটা সম্পূর্ণ করেছে। এবং আগামীকাল যখন আমি 8 কোটি টাকা সেখানে দিচ্ছি, ব্যাপারটা এমন না এই 8 কোটি টাকা দেওয়ার পর থেকে সেখানে কাজ শুরু হবে। কাজ চলমান রয়েছে, আমরা 8 কোটি টাকা দেওয়ার পরে কাজটা সেখানে হয়তো একটু এক্সপেডিয়েট হবে। আওয়ামীপন্থী গার্মেন্টস মালিকরাই পরিকল্পিতভাবে পোশাক খাতে অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রিকশা চালক সাইদুলকে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে রিকশা প্রদানকালে এ কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী ব্যবসায়ীরা ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে কাজ করছে। আওয়ামী দুঃশাসন সম্পর্কে বলতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম সচিব আরও বলেন, এতদিন প্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতি হয়েছে জনগণের ওপর তারা কতটা নিপীড়ন ও অত্যাচার করেছে তার ভিত্তিতে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি, এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিম ভাবে পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করছে, যাতে ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ হয়, এটা যেন টিকে থাকতে না পারে। এই কারণে এই ষড়যন্ত্র হলো। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় নয় ধর্মহীনতায় বিশ্বাসী ছিল, তাতে সমাজ থেকে মূল্যবোধ হারিয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কাকরাইলস্থ আইডিবিতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ এখনও গুজব ছড়িয়ে প্রতি নষ্টের চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত, সেই সাথে রাতে আর কোনো ভোট হবে না বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি, দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা এমনভাবে গণতন্ত্রের ভিতকে শক্ত করবেন যে গণতন্ত্রের ভিতের মধ্য দিয়ে বাংলাদেশ একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে। দিনের ভোট দিনে হবে, রাতে আর হবে না। 2014 সালের মতো 154 জন বিনা ভোটে নির্বাচিত হবেন। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলতো, আসলে সেটা তো ধর্ম নিরপেক্ষতা ছিল না। আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতাও ছিল ধর্মহীনতা। সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন বিগত 15 বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ, সেই মূল্যবোধ অপসৃত হয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের লক্ষ্য সামনে রেখে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা না করলে ফের রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, দলমতের বিভেদ থাকবে, তবে জাতীয় স্বার্থে দেশে বিভাজনের রাজনীতি চায় না জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে রাজধানীর চকবাজার শাখা জামায়াতের আয়োজনে কর্মী ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময় দেশের সকল শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে ছিলেন। উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, লড়াই সংগ্রামে সবসময় সক্রিয় ছিল জামায়াত, জুলুম অত্যাচার করতে করতে সীমা লঙ্ঘন করেছে বলেই আওয়ামী লীগের পতন হয়েছে। আসন্ন দুর্গাপূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়ে সময় জামায়াত আমির বলেন, রাষ্ট্রের সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু কোনো শব্দে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। জনআকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং 24-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান, আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের সংশোধনীতে কাজ না হয়, আমরা প্রতিবাদের রাস্তায় করি।
যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারেন। স্বাধীন ও পেশাদার বিচার বিভাগ ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেগুনবাগিচায় দলটির কার্যালয়ে বিচার বিভাগের সংস্কার ও ন্যায় বিচার নিশ্চিতকরণে করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় দলের পক্ষ থেকে বিচার বিভাগ সংস্কারে 15 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ ও নাক গলানো থেকে বিচার বিভাগকে রক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের অধীনে আইন ও বিচার বিষয়ক প্রশাসনিক সচিবালয় গঠন করার দাবি জানান তিনি। আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়কে নানাভাবে নানা কাজে ব্যবহার করছে। বর্তমানে সরকারকে কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবারও তাদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। মঙ্গলবার সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থান করছে তাই দুর্গাপূজার পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাই দেশ ও রাজনীতির জন্য ঐক্য অত্যন্ত জরুরি। ফ্যাসিবাদ বিরোধী যে জায়গা তৈরি হয়েছে সেখানে ঐক্যের জায়গা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। দুর্নীতিবাজদের অযোগ্য ঘোষণা করে নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে সিলেট নগরীর সিটি পয়েন্টে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা বলেন, অভ্যুত্থানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র গঠনের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। এখনই দেশ গঠনের প্রকৃত সময়। সমাবেশে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান ফয়জুল করিম। যারা 5ই আগস্টের পরে লুট করছে, চাঁদাবাজি করছে, এদেরকে আমরা দেশের মধ্যে ক্ষমতায় দেখতে চাই না। সবচেয়ে বড় সমস্যা হলো জনগণের মধ্যে। এই জনগণ কাকে নির্বাচন করবে, এই নির্বাচন করতে ভুল করার কারণেই তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়। সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা করা মামলায় প্রধান আসামি সোহেল রানাকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। বিচারপতি আতাউর রহমান ও বিচারপতি KM হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ জামিন আদেশ দেন। একই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেন। গত বছরের জুলাই মাসের সোহেল রানাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। পরে জামিনের বিরোধিতা করে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। সে আবেদনের শুনানি নিয়ে 6 মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি সোহেল রানার আইনজীবী। সে আবেদনের সাড়া দিয়ে এবার 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। 2013 সালে সাভারের আলোচিত রানা প্লাজা ধসে মারা যায় 1135 জন আর আহত 2500। সোহেল রানা তার দায় কখনোই এড়াতে পারে না। এই মামলা যেভাবে সাক্ষ্য চলছে সোহেল রানার সাজা হবে। সেই কারণে, আর সোহেল রানা আপনারা জানেন একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন, সেই কারণেই তিনি অন্যায়ভাবে সেই কাজগুলো তখন করতে পেরেছিলেন, যার জন্য তার দায় কোনোভাবেই এড়ানো যাবে না। তাকে এই মামলায় অবশ্যই জামিন যা দিয়েছে আমরা এটাকে উচ্চ আদালতে স্থগিতের জন্য প্রার্থনা করব। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সহ 9 আইনজীবীকে মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার 1 অক্টোবর মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেয়। এর আগে সোমবার একই আদালতে মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য 9 আইনজীবীকে নিয়োগের আবেদন করেন বাদী। আবেদনে বলা হয়, আলোচিত এই মামলাটি দীর্ঘ 12 বছর তদন্ত চলমান থাকলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। আবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মামলায় কোনো প্রকার অগ্রগতি নেই। মামলাটি দ্রুত নিষ্পত্তি ও ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদীপক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা আবশ্যক। শিশির মনির ছাড়া অন্য আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মুস্তাফা জামাল, আবু রাসেল মহিউদ্দিন, আবদুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মুত্তাকিন হুসাইন।
পিবিআই গঠিত হলো, সিআইডি আছেন, এদেরকে না দিয়ে এতদিন একটা সংস্থার কাছে রাখা এবং যারা ন্যূনতম আসলে তদন্ত করেনি, তো আমরা জন্য চেয়েছি যে আসলে এমন কিছুটা করা, কারণ সব বাহিনীতে যারা ভালো ভালো গোয়েন্দা আছে বা এটা আসলে সরকার যতটা আন্তরিক, আপনি যেই বাহিনী করুক, সরকারের যদি আন্তরিক হয় আমি মনে করি আসলে এটা বের করা সম্ভব। আইনজীবী নিয়োগের পিটিশন করেছিলাম, ওইটার আদেশ বিজ্ঞ আদালত বিবেচনা করে দিবেন। কয়েক দফা রিমান্ডের পর সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাকে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এর আগে সিদ্ধিরগঞ্জ থানার আলাদা 2 মামলায় কয়েক দফা রিমান্ড দেওয়া হয় তাকে। মামলার এজাহারে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনে গত 31 জুলাই সাংবাদিক হাসান মাহমুদ আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনি মারা যান। এরপর 29 আগস্ট আদালতে শেখ হাসিনা সহ 35 জনের বিরুদ্ধে হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা মামলাটি করে। সালের চট্টগ্রাম সিটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে চট্টগ্রামের আদালত। আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ রায় দেয়। 2021 সালের 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনের মামলার রায়ে এ আদেশ দেন আদালত। বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাতের ওই মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সদ্য সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনের সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ কয়েকজনের বিবাদী করা হয়। তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকায় 5 প্রতিষ্ঠান ও 5 ব্যক্তিকে 450 কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএসইসির 924তম কমিশন সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বিএসইসির জরিমানার তালিকায় মার্জানা রহমানকে 30 কোটি, ট্রেন নেক্সট ইন্টারন্যাশনালকে 4 কোটি 1 লাখ, মুশফিকুর রহমানকে 125 কোটি, মুমতাজুর রহমানকে 58 কোটি, জুপিটার বিজনেসকে 22 কোটি 50 লাখ, অ্যাপোলো ট্রেডিংকে 15 কোটি 1 লাখ, এআরটি ইন্টারন্যাশনালকে 70 কোটি, আব্দুর রফকে 31 কোটি, ক্রিস্টান লিমিটেডকে 73 কোটি টাকা জরিমানা করা হয়। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। চেম্বার বিচারপতি রেজাউল হক এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন নির্ধারণ করেছে আদালত। এর আগে গত 5 সেপ্টেম্বর সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। যে 4টা ডাইরেকশন ছিল বাংলাদেশ ব্যাংকের উপরে, আমি আবার রিসিভার নিয়োগ, প্রপার্টি অ্যাটাচ করা, মানির যে লোন দেনাগুলো আছে লোনগুলো আছে সেগুলো রিকভার করা এবং বিদেশ থেকে টাকা ফেরত আনা। এই 4টা ডাইরেকশন ছিল। আরেকটা ছিল যে কোর্টকে এটা 4 সপ্তাহের মধ্যে জানানো। এই 4টা ডাইরেকশনকে সামগ্রিকভাবে একত্রে নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে। গুজব ছড়িয়ে গার্মেন্টসকে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জড়িতদের অনেককেই চিহ্নিত করা হয়েছে। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজাই সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে। গতকালকেও যে ঘটনা ঘটেছে
সেটার ফ্যাক্টটা সবার জানা দরকার। একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে, আমরা তার জন্য এটা খুবই আমরা দুঃখিত। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না, দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন, সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 কিলোমিটার এলাকায় হর্ন বাজালেই করা হবে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত জরিমানা। যদিও আগামী 1 সপ্তাহ চলবে প্রচারণা, পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে আইন। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিমানবন্দরে নেমেই হর্নের প্রকট শব্দ বিদেশিদের কাছে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক ধারণা দেয়। তাই হর্নমুক্ত এলাকা ঘোষণায় বিমানবন্দরকেই বেছে নেওয়া হয়েছে। ধীরে ধীরে ঢাকার প্রধান সড়কগুলোতে এই কার্যক্রম শুরু করা হবে। আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে দেশের বাকি বিমানবন্দরগুলো হর্নমুক্ত এলাকা ঘোষণা করা হবে। আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি। যতটা সময় লাগুক না কেন ততটা সময় আমরা দিব। এই 3 কিলোমিটার বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে এখানে কোনো স্লো মুভিং ভেহিকেল চলছে না, ফলে যেই যুক্তিটা দেওয়া হয় সবসময় হর্ন বাজানোর জন্য সেটা এখানে প্রযোজ্য হবে না। আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই। যদি সফলতার বিচারে বলে, আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মুখস্থ 3 কিলোমিটার মহাসড়ক উত্তরে স্কলাস্টিকা পয়েন্ট হতে দক্ষিণে লো মেরিডিয়ান পয়েন্ট পর্যন্ত ঘোষিত হর্নমুক্ত নীরব এলাকা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া উক্ত এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন শুরু করছি। বাংলাদেশের সকল বিমানবন্দরে যথাযথ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আমরা নীরব এলাকা কর্মসূচি গ্রহণ করব অতি শীঘ্র এবং বাস্তবায়ন করব, যাতে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলকে সবাইকে একটা ভালো অভিজ্ঞতা দিতে পারি। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের সূচনা লগ্ন মহালয়া, তাই নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে চলছে উদযাপন। মঙ্গলবার সকাল 8টায় সমবেত কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার পর আমন্ত্রিত শিল্পীরা পরিবেশন করেন ধর্মীয় গান। পরে রাত 8টার পর শুরু হয় চণ্ডী পরিক্রমা ও মাতৃসঙ্গীত। মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়। তাই দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে মন্দিরে মন্দিরে আসতে দেখা যায় হিন্দু ধর্মাবলম্বীদের। দেশের সব সুপার শপে আজ থেকে বন্ধ হলো পলিথিন ব্যাগের ব্যবহার। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিনামূল্যে বিকল্প পরিবেশ বান্ধব না পাওয়ায় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। সকাল থেকে রাজধানীর কয়েকটি সুপার শপে দেখা গেছে বন্ধ রয়েছে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় ব্যাগ। ক্যাশ কাউন্টারে রাখা হয়েছে পরিবেশ বান্ধব ব্যাগ। এর আগেই পণ্য বহনে বাসা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসতে ক্রেতাদের অনুরোধ করেছে সুপার শপ কর্তৃপক্ষ। তবে ব্যাগ কেনা নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও প্লাস্টিক জাতীয় ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দেন বন ও পরিবেশ মন্ত্রণালয়। 1 নভেম্বর থেকে রাজধানীর কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আমাদের তো ব্যাগ লাগে এখন 5-6টা বা 7-8টা ব্যাগ লাগবে। আমরা 5-6টা ব্যাগ 30 টাকা করে কিনবো নাকি? কিন্তু এই যে প্রত্যেকবার আইসা তো আর ব্যাগ কেনা হচ্ছে সম্ভব না। কিনতে তো হবে অবশ্যই, যেহেতু আমাদের সরকারের একটা নির্দেশনা আছে, এখন আমাকে কিনতে হবে। এদিকে রাজধানীর বাইরের সুপার শপগুলোতে নিষিদ্ধ পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগের ব্যবহার, পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তৎপর সুপার শপগুলো। ইতিমধ্যে নিয়েছে প্রস্তুতিও। সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের সুপার শপগুলোতে বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার। বিকল্প হিসেবে কাগজের ব্যাগ, টিস্যু বা কাগজের বাক্স ব্যবহার করা হচ্ছে। সেই সাথে বাজার করতে ক্রেতাদের নিজ উদ্যোগে পরিবেশ বান্ধব ব্যাগ সাথে আনতে উৎসাহিত করা হচ্ছে। এদিকে রাজশাহী সুপার শপেও কমেছে পলিথিনের ব্যবহার। বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যাগের ব্যবহার বাড়িয়েছেন তারা। পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ ও মুঠোফোনের
খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের সচেতন করছে প্রতিষ্ঠানগুলো। খুলনার সুপার শপগুলোতেও বন্ধ রয়েছে পলিথিনের ব্যবহার। তবে শুরুর দিকে নতুন নির্দেশনার সাথে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হলেও ক্রেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার সর্বত্র নিশ্চিত করা হবে নভেম্বর থেকে। রাজধানীর গুলশানের একটি সুপার শপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার উদ্বোধন করে একথা জানান বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় বস্ত্র ও পাট উপদেষ্টা জানান, সুয়ারেজ লাইন পরিষ্কার করতে গিয়ে দেখা গেছে শহরের জলাবদ্ধতার কারণ প্লাস্টিকের ব্যাগ। শুধু সুপার শপই নয়, পর্যায়ক্রমে সব জায়গায় পাটের ব্যাগের ব্যবহার হবে। এর আগে কাঁচা পাট রপ্তানি করতে গিয়ে ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ। পাটের ব্যাগের ব্যবহার বাড়লে প্রান্তিক কৃষক লাভবান হবে। এখন পাটের ব্যাগের দাম নিয়ে ক্রেতার বাড়তি খরচ হতে পারে, তবে পরিবেশের সুরক্ষায় এটি জরুরি। বস্ত্র ও পাট উপদেষ্টা জানান, 1 নভেম্বর থেকে 2010 থেকে পাটের ব্যাগ ও বস্তার ব্যবহার নিশ্চিত করা হবে। পাটের যে ব্যবহার, এত বড় একটা মার্কেট আমাদের এখানে, 18 কোটি লোকের দেশ, আমাদের কিন্তু প্রান্তিক কৃষকরা পাট বোনা প্রায় বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে যারা আছেন তৈরি করছেন, তারা কি বিদেশে রপ্তানি করছেন কাঁচা পাট, কিন্তু এটাকে যে ভ্যালু অ্যাড করা হয়, যেটা আমরা বলি, সেই ভ্যালু অ্যাডেড আমরা করতে পারছি না। আমি মনে করি যদি আমরা আমাদের মার্কেটটাকে 100% না হলেও আমাদের মার্কেটটাকে যদি আমরা এই পাটের ব্যবহারটা বাড়াতে পারি, তাহলে এখানে আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছি, সেই ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু যে যারা ম্যানুফ্যাকচার করছেন তাদেরই নয়, একদম প্রান্তিক অঞ্চলে যারা কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হবেন। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে রাঙামাটিতে সহিংসতার আশঙ্কায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়িতে জারি করা হয়েছে 144 ধারা। এর আগে উত্তেজনা তৈরি করা হয় রাঙামাটিতেও। পরে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয় গুরুত্বপূর্ণ এলাকায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে নিরাপদ সড়ক 4 প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন। জানান, মাসব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে হেলমেট ও স্বেচ্ছাশ্রম দেয়া সড়ক যোদ্ধাদের সেফটি জ্যাকেট বিতরণ করা হবে। এছাড়া সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ করা সহ নানা উদ্যোগের কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন 2018 সংস্কার করে সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি তোলা হয়। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের রোড সেফটি ইউনিট গঠনের আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন। আমরা বলতে চাই যে প্রতিটি স্কুলের মধ্যে নিরাপদ সড়ক সেফটি সিস্টেমের একটি ইউনিট গঠন যেন করে। তারাই যেন তাদের স্কুলটাকে, তারা যেন কিভাবে সড়কে চলতে হবে, কিভাবে গাড়িতে চলতে হবে, কিভাবে নিজেকে রক্ষা করতে হবে, সেই বিষয়গুলো তারাই তাদের স্কুলটাকে নিরাপদ রাখার জন্য তাদের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে। এই মুহূর্তে আমরা দাবি করছি যে ওই যে সড়ক নিরাপত্তা যে আইন, সেই আইনটি যেন এই বৈষম্যহীন সরকার যেটি এসেছে তারা যেন এই আইনটিকে তারা পাশ করে জনগণের জন্য এটি যেন পাশ করে জনগণকে সড়কের মৃত্যুর হাত থেকে যেন তারা রক্ষা করে। বাংলাদেশে গবেষণা সংস্কৃতির উন্নয়ন, তরুণ গবেষকদের উৎসাহিত করা এবং গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে প্রথমবারের মতো জাতীয় রিসার্চ কনফারেন্সের আয়োজন করল মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। মঙ্গলবার MIST ক্যাম্পাসে আয়োজিত কনফারেন্সে বুয়েট, রুয়েট, কুয়েট সহ অংশ নেন দেশের 9টি সরকারি বেসরকারি বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। অভিজ্ঞতা ও মতামতের মাধ্যমে এই কনফারেন্সে তরুণ বিজ্ঞানীদের উপকৃত করবে বলে মনে করেন আয়োজকরা। কনফারেন্সে জমা পড়া ৬৯টি গবেষণাপত্রের মধ্যে ৫৫টি মৌখিক ও পোস্টার উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। বিচারকদের মতামতের ভিত্তিতে ২৪টি গবেষণাপত্র ও ১১টি পোস্টার উপস্থাপন হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সশস্ত্র বাহিনী বোর্ড বিএসবির নতুন ৩০টি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করা হয়েছে। সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর ইসিবি চত্বরে মেডিকেল ডিসপেন্সারিতে উপস্থিত হয়ে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলায় ৩০টি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। বর্তমানে সেনা, নৌ বিমান বাহিনী এবং সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় ৩১টি মেডিকেল ডিসপেন্সারি পরিচালিত হচ্ছে। আজ আরও ৩০টি নতুন মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম শুরু হয়। দেশের ৬১টি জেলা অবসরপ্রাপ্ত ১,৫৫,২৬৪ জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরও সহজ হলো। আপনারা জানেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড সশস্ত্র বাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের তাদের পরিবারবর্গের কল্যাণার্থে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এতে করে আমরা ৬১টা জেলায় মোট অবসরপ্রাপ্ত ১,৫৫,২৬৪ জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে ৪,৬৫,৭৯৯ জনকে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। এতে করে ৬১টা জেলা কভার করা হবে এবং বাকি ৩টা জেলা আমি যেটা বলেছি এমবিএস তারা চিকিৎসা সেবা পাবে। কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ঘর বাড়ি হারানোদের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ এবং আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে উপজেলার ১৬ নল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় ৪০টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উজান থেকে নেমে আসা ঢলে গোমতী নদীর বাঁধ ভেঙে বুরবুরিয়া গ্রামসহ পুরো বুড়িচং উপজেলায় তলিয়ে যায়। প্লাবিত হয় পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণপাড়া, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার হন বুরবুরিয়া গ্রামের শত শত পরিবার। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী স্মরণে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত সভায় বুদ্ধিজীবী, রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা উপস্থিত ছিলেন। নাগরিক শোক সভায় বক্তারা বলেন, রুহুল আমিন গাজীর সাংবাদিকতায় বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগের কারণে দৃষ্টান্ত হয়ে থাকবেন। নাগরিক শোক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, অনেক মানুষের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় শহীদদের রক্তের কথা ভুলে গেলে হিসাব বাংলার মাটিতে হবে। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমার পরিবার নিয়মিত যোগাযোগ করে গেছিল জেলারের সাথে যে তাকে অন্তত পক্ষে একবারের জন্য আপনারা হাসপাতালে নিয়ে ওনার স্বাস্থ্যের পরীক্ষা করার, কিন্তু উনি কোনোবার সেই কথায় আমাদের আবেদন রাখেননি। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ বিতরণ এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি এক লড়াকু সৈনিক ছিলেন। গাজী ভাই কিন্তু সেই দীর্ঘ 5 দশক সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন, ত্রুটি রুজির অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, দীর্ঘদিন কারাভোগ করেছেন। জাতীয় রাজনীতিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং বাক স্বাধীনতা, মিডিয়া এবং প্রেসের স্বাধীনতা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, নানান কালা কানুনের বিরুদ্ধে গাজী ভাইয়ের যে সংগ্রাম, তা যেন কখনো থেমে না যায়। আজকে যারা চেয়ারে আছেন চিন্তা করতে হবে, অনেক মানুষের রক্তের পায়ে পর পাড়া দিয়ে আজকে আপনারা ক্ষমতায় বসছেন। যদি যথাযথভাবে সেই শহীদদের রক্তের কথা ভুলে যান, মাহমুদুর রহমানদের জেলে যেতে হয়, তাহলে মনে রাখবেন হিসাব বাংলার মাটিতেই হবে।
নীলফামারীতে লায়ন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের অক্টোবর সেবা মেলা 2024 শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সৈয়দপুরের লায়ন্স স্কুল ও কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজিএফ। এরপর বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় কার্যক্রম। র্যালিতে বিভিন্ন লায়ন্স ক্লাবের সদস্য, স্কুল কলেজের শিক্ষার্থী সহ 5 শতাধিক মানুষ অংশ নেয়। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে ভ্যান, ছাগল, সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের হামলাটি সীমিত ও নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে চালানো হচ্ছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মূলত দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে সীমান্তবর্তী কয়েকটি গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। এসব অঞ্চলে প্রবেশ করার কয়েক ঘন্টা আগে হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান ও রকেট হামলা চালায় তারা। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ রমাদানের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রশংসা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ইউসুফ রমাদান বলেন, ইউনূসের ভাষণ ছিল সময়োপযোগী এবং ফিলিস্তিন প্রশ্নে অতি প্রয়োজন বিষয়ে তিনি আলাপ করেছেন। রাষ্ট্রদূত বলেন, অন্তত 60 জন ফিলিস্তিনি বাংলাদেশের মেডিকেল পড়ালেখা শেষ করে চিকিৎসক হিসেবে এখন গাজায় রোগীদের সেবা দিচ্ছেন। এছাড়া আরও 2 শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের অপেক্ষায় রয়েছে। হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের 6 অঙ্গরাজ্যে এখন পর্যন্ত প্রাণ গেছে 130 জনের। অনেকে নিখোঁজ থাকায় আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। হারিকেনের কবলে পড়ে নিখোঁজ রয়েছেন 6 শতাধিক মানুষ। নর্থ ক্যারোলাইনার অঙ্গরাজ্যের অনেকটা রাস্তাঘাটে এখনও বন্ধ রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন সেখানকার 20 লাখের বেশি মানুষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছে। বর্ষা মৌসুমের শেষ 2 সপ্তাহে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার 2 দেশ ভারত ও নেপাল। নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এদিকে নেপালে বন্যা ভূমিধসে প্রাণহানির সংখ্যা 200 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ অর্ধশত মানুষ। বঙ্গোপসাগরে লঘুচাপ থাকার কারণে নেপাল ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে এই বিপর্যস্ত অঞ্চলের জনজীবন। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নেপালের রাজধানী কাঠমান্ডুর অলিগলি থেকে প্রধান সড়ক। জলাবদ্ধতায় বন্ধ হয়ে আছে অধিকাংশ হাসপাতাল, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। ভূমিধসের সংখ্যা অসংখ্য বসতবাড়ি ও দোকানপাট। এদিকে গত 3 দিন ধরে ভারী বৃষ্টিতে ভারতের বিহার রাজ্যের বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজ্যটিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এছাড়া বন্যার পানিতে মুজাফফরপুর, কাটরা, বাকুচি পাওয়ার গ্রিড ভেসে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে 45,000 বসতবাড়ি। পানিতে ঘর ভেসে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে অন্তত 1 লাখ বাসিন্দা। চীনের সাংহাইয়ে ওয়ালমার্ট সুপারমার্কেটে ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত 15 জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় 37 বছর বয়সী লিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায় সোমবার রাতে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সংজিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আর্থিক মন্দায় ভুগছিলেন হামলাকারী। এক পর্যায়ে ওয়ালমার্টে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালান তিনি। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান 3 জন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলভার থেকে গুলিবিদ্ধ হন তিনি। পুলিশ জানায় ভোরে শুটিংয়ের কাজে বের হচ্ছিলেন অভিনেতা। এ সময় দুর্ঘটনাবশত নিজের রিভলভারের গুলি বের হয়ে লাগে হাঁটুতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটিকে লক না থাকায় ঘটেছে এই ঘটনা। পরে হাসপাতালে নেওয়ার পর তার পা থেকে গুলিটি বের করা হয়। বর্তমানে হিরো নম্বর 1 খ্যাত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার পর এক অডিও বার্তায় ভক্ত এবং শুভানুধ্যায়ী প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেতা। এরই মধ্যে গোবিন্দর অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনা তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজা বাবু, কুলি নম্বর 1, সাজন চলে সসুরাল সিনেমার মাধ্যমে 90 দশকের ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা। একই সময় কংগ্রেসের রাজনীতি করলেও চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে শিবসেনা দলে যোগ দেন গোবিন্দ। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আগামী 6 অক্টোবর শুরু হতে যাচ্ছে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে টি-20 স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা। ভারতের সাথে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের পরিসংখ্যান ভালো না হলেও এবারে নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব ও প্রথমবারের মতো সুযোগ পাওয়া রাকিবুল হাসান। ভারতের সাথে টেস্ট সিরিজ শেষ, আশানুরূপ হয়নি ফলাফল। তবে টি-20 সিরিজে ভালো করার প্রত্যাশা টাইগারদের। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে আনন্দিত রাকিবুল হাসান সেরাটা দিতে চান লাল সবুজের জার্সিতে। শাসন করতে চান বিশ্ব ক্রিকেট। গত বিশ্বকাপে নিজের জাত চেনানো তানজিম সাকিব ভারতের বিপক্ষে নিজেদের অনুশীলন কাজে লাগাতে চান। প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানান এই টাইগার পেসার। দল হিসেবে খেলে পূরণ করতে চায় সাকিব আল হাসানের অভাব। গোয়ালিয়র, দিল্লি ও হায়দ্রাবাদে 3টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-20 সিরিজের 3টি ম্যাচ। ভালো লাগতেছে, আনন্দিত খুব। প্রথমবার টি-20 দলে সুযোগ পেয়ে, আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে, কারণ আমরা এখানে অনেকদিন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচও খেলছি। তো প্রিপারেশন ওয়াইজও সবাই রেডি আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। লাইন ওয়াইজ বোলিং করতে পারি এবং আমরা প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি। ব্যাটিং উইকেট হোক, বোলিং উইকেট হোক, সেখানে পেসাররা তাদের সর্বোচ্চটা দিতে পারবে এবং টিমের জন্য বেস্ট জিনিসটা নিয়ে আসতে পারবে। হয়তো ব্যাটিং উইকেট একটু রান বেশি হবে, কিন্তু এই রানটা যদি আমরা মিনিমাইজ করতে পারি, 180 জায়গায় 160 রাখতে পারি, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমাদের ওই দিকেই ফোকাস থাকবে। আমরা পেস বোলিং আমরা পুরোটা বোলিং ইউনিট, স্পিন, পেস সব আমরা অনেক আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আছি, আর ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা উপহার দিতে পারবো। ধাপে ধাপে ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটি দেওয়া হবে। আগামী সপ্তাহে 10-11টি সংস্থার কমিটি ঘোষণা করা হবে। মঙ্গলবার বিকেলে হকি, দাবা, বিলিয়ার্ড ফেডারেশন কর্তাদের সাথে সভা শেষে এমনটা জানিয়েছেন ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি। অ্যাডহক কমিটিগুলো করে দিচ্ছি, অন্ততপক্ষে ক্রিকেট এবং ফুটবল বাদে অন্য সবগুলোই করে দিচ্ছি আমরা, যেটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা প্রায় 11-12টা কমিটি ইতিমধ্যে ড্রাফট করা হয়ে গেছে। আগামী সপ্তাহে আমরা হয়তোবা রবিবারের মধ্যে বা সোমবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো তার আগে একটু কমিটির যেগুলো করব সেই ফেডারেশনগুলোর সাথে আমরা একটু কথা বলছি, তাদের থেকে তাদের বক্তব্যগুলো শুনছি, তাদের কমপ্লেনগুলো শুনছি, তাদের সাজেশনগুলো নিচ্ছি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ লিলের বিপক্ষে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অল হোয়াইটসের কপালে চিন্তার ভাঁজ দলের প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে নিয়ে। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে ড্রোর দিনে বাম পায়ের পেশিতে চোট পেয়েছিলেন কোর্তোয়া। এই চোটে অন্তত 2 ম্যাচের জন্য ছিটকে গেছেন বেলজিয়ান গোলরক্ষক। ফলে 2 অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগের লিলের বিপক্ষে পাওয়া যাবে না তাকে। থাকবেন না 5 অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচটিতেও। এর আগে গত মৌসুমের শুরুতে হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকতে হয়েছিল কোর্তোয়াকে। তার অনুপস্থিতিতে ক্লাবের গোলপোস্ট সামলেছিলেন আন্দ্রে লোরিন। এবারও দায়িত্ব সামলাতে হবে ইউক্রেনীয় গোলরক্ষককে।
শেষ করছি এখন চারদিক। শুভরাত্রি।